জুলাই গণহত্যা ও শহীদ আবু সাঈদকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাবাস্সুম উর্মির বিরুদ্ধে মানহানি মামলার আবেদন হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবী খাদিমুল ইসলাম আজ আবেদনটি করেন। দুপুরে এ বিষয়ে শুনানির কথা রয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও গণ আন্দোলন নিয়ে লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাস্সুম উর্মির ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনার ঝড় ওঠে। পরে রোববার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর সোমবার তাকে বরখাস্ত করে মন্ত্রণালয়। তার বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার নিজের ফেসবুকে তাবাস্সুম উর্মি লেখেন, অন্তর্বর্তী সরকার সাংবিধানিক ভিত্তিহীন। রিসেট বাটনে পুশ করা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যেরও সমালোচনা করেন তিনি। এর আগে জুলাই অভ্যুত্থানে নিহত আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করেন তিনি। এই ঘটনার প্রথম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সংবাদ প্রচারের পর আলোড়ন সৃষ্টি হয় সারা দেশ জুড়ে। এ নিয়ে আরও জানাতে ঢাকার সিএমএম আদালত থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন সহকর্মী তসলিম হোসেন। তসলিম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন রোববার প্রথম এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের যেই পোস্ট তা নিয়ে সংবাদ প্রচার করে এবং সেখানে সরকারি তার সিনিয়র কর্মকর্তারা বলেছেন যে তিনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, এটা তিনি করতে পারেন না। আজকে একটি যেই মামলার আবেদন করা হয়েছে মানহানির মামলার, তো সর্বশেষ কি অবস্থা, যিনি মামলা করতে গেছেন তার শুনানি হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। জুলাই গণহত্যা নিয়ে আবু সাঈদকে নিয়ে লালমনির নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাস্সুম উর্মিলা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য দেওয়ার পর সেটা কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশে কিন্তু এটা নিয়ে সমালোচনার ঝড় এসেছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে। এবং এই ঘটনার পরে আজকে ঢাকার সিএমএম আদালতে একজন আইনজীবী একটি আবেদন করেন। এই আবেদনটি এখনো অপেক্ষমান আছে। আমার পাশে এই মামলার আবেদনকারী অ্যাডভোকেট খাদিমুল ইসলাম এবং এই মামলার বাদী, ওনারা দুইজন উপস্থিত আছে। আমি অ্যাডভোকেটকে এই মামলা সম্পর্কে এখন সর্বশেষ আদালতে কি হয়েছে আপনার কাছ থেকে জানতে চাই। আমরা এই আন্দোলন সম্পর্কে যে তাবাস্সুম উর্মি, যিনি প্রশাসন ক্যাডারে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন, বর্তমানে সাময়িক বরখাস্ত, তিনি কোনো কারণ ছাড়াই এই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ সম্পর্কে তাকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন এবং যেই আন্দোলনের মাধ্যমে দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী সরকারের অবসান হয়েছে, সেই আন্দোলনকে তিনি বিশৃঙ্খলা হিসাবে অভিহিত করেছেন। এই মামলার যিনি বাদী, তিনি একজন সক্রিয় আন্দোলনকারী এবং আন্দোলন করতে গিয়ে তিনি কারাবরণ করেছেন এবং এই সরকারের পতনের পর তিনি কারামুক্ত হয়েছেন। সুতরাং স্বাভাবিকভাবে যখন আন্দোলন এবং আন্দোলনের শহীদদের নিয়ে বক্তব্য দেওয়া হয়, তখন এই আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের এটা মানহানি হয় এবং তারা এটা সংক্ষুব্ধ হন এবং সে কারণেই তিনি এটি সংবাদপত্র মারফত জানতে পারেন এবং জানতে পেরে তিনি আজকে এই যে আসামি, তার বিরুদ্ধে যাকে আসামি করা হয়েছে তার বিরুদ্ধে দণ্ডবিধির 500, 501 এবং 506 ধারায় মানহানির অভিযোগে একটি মামলার আবেদন করেছেন বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং 28 বিচারক জনাব মোহাম্মদ জাকির হোসেনের আদালতে। বিজ্ঞ বিচারক আমাদের যে বাদীর যে জবানবন্দি সেটি তিনি শুনেছেন এবং রেকর্ড করেছেন এবং পরবর্তী আদেশের জন্য তিনি মামলাটি রেখেছেন। আমি মামলার বাদীর সঙ্গে কথা বলতে চাই। মামলার বাদী, আপনি আপনার কথাগুলো যদি একটু বলতেন যে আপনার কি আজকে সাক্ষী নিয়েছে আদালত? জি, আমি আমার জবানবন্দি দিয়েছি। এই আন্দোলনে আমি একজন সক্রিয় ছিলাম এবং এই আন্দোলনের কারণে র্যাব আমাকে তুলে নিয়ে যায়, 2 দিন গুম করে রাখে। তারপর আমি কারাগারে ছিলাম 11 দিন। উনি যে তাবাস্সুম উর্মির যে বক্তব্যটি দিয়েছে, উনি মূলত শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলার মাধ্যমে মূলত এই আন্দোলনে প্রায় 1500 অধিক যে শহীদ তাদেরকে অবজ্ঞা করেছেন এবং তাদের প্রতি যে তুচ্ছতাচ্ছিল্য করেছেন এবং এটা একেবারে স্পষ্টত মানহানিকর বক্তব্য। এবং এই যে জনগণের মুক্তির আন্দোলন, যে আন্দোলনে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল, সেই আন্দোলনকে উনি বিশৃঙ্খলা বলেছেন। এটা স্পষ্টত এক ধরনের মানহানিকর বক্তব্য। আমি নিজে যেহেতু আন্দোলনে ছিলাম, একজন আন্দোলনকারী হিসেবে আমি নিজে সংক্ষুব্ধ হয়ে মূলত আমি এই মামলাটি করেছি। আপনারা আদালতের কাছে কি চান? আদালতের কাছে প্রত্যাশা হচ্ছে আদালত যেন তাকে গ্রেপ্তারের নির্দেশনা দেয় এবং তার জন্য উপযুক্ত বিচার হয়। কারণ এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে যদি আদালত কোনো ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে দেখেছি এক ধরনের মানুষের যে যৌক্তিক আন্দোলনকে মানুষ যে কোনো ধরনের এই হিংসাত্মক কিংবা বিদ্রুপ করে কথা বলতে পারে। যাতে ভবিষ্যতে এই ধরনের কথা কেউ বলতে না পারে, সেই জন্য একটা দৃষ্টান্ত শাস্তি চাই যাতে ভবিষ্যতে এটা কেউ না করে। জি, আমরা এখন আদালতের
আদালতের আদেশের অপেক্ষায় থাকবো। আদালতের এই আদেশ হওয়ার পরে আমরা বিস্তারিত আবার তুলে ধরবো। আদালত থেকে জানাচ্ছিলেন সহকর্মী তসলিম হোসেন। বরখাস্ত ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে যেই মামলার আবেদন হয়েছে সেই মামলার আদেশের অপেক্ষায় আছে। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসররা এখনো ঘাপটি মেরে বসে আছে, তারা সরকারকে বিপদে ফেলতে চক্রান্তে লিপ্ত, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর গুলশানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে একথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি যখন আবু সাইদকে সন্ত্রাসী বলেন, তখন নিঃসন্দেহে প্রশাসনে এমন ঘাপটি মারা উর্মি অনেক আছে। তারা সরকারের ভালো উদ্যোগকে বাধা দিচ্ছে। তাদের বিষয়ে ইউনূস সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে বলেও মনে করেন তিনি। রিজভী বলেন, বিদেশে পাচার করা কালো টাকার ক্ষমতায় দেশকে অস্থির করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এ সময় সরকারকে প্রয়োজনীয় সংস্কার অতি দ্রুত করে নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব। হাসিনার পুলিশের গুলিবরণ করেছে তাকে বলছে সন্ত্রাসী, তাকে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এরাই তো প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, সচিবালয় থেকে শুরু করে আজকে বিচারালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এই স্বৈরাচারের দোসররা একটি বিপ্লবের সরকার, একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে, সেটা তো আমরা প্রত্যেকেই জানি। নিউ মার্কেট ও যাত্রাবাড়ি থানার একাধিক মামলায় দীপুমণি, পলক, ইনু এবং সালমান এফ রহমান সহ আরও কয়েকজনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার সিএমএম আদালত। সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত এই আদেশ দেন। এর মধ্যে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপুমণি 14 দিন, সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক 24 দিন, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন 9 দিনের এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসার সভাপতি হাসানুল হক ইনু, সাবেক ডিসি ডিবি মশিউর রহমানের 7 দিনের এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান আরও 5 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। এর আগে সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে যাত্রাবাড়ি, নিউ মার্কেট, রমনা ও মোহাম্মদপুর থানার 9টি হত্যা মামলায় তাদের 10 দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের বিভিন্ন মেয়াদে এই রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর জেনেভা ক্যাম্প সহ ঘনবসতিপূর্ণ বিভিন্ন এলাকায় আরও অবৈধ অস্ত্রধারী লুকিয়ে রয়েছে বলে ধারণা র্যাবের। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও এবং গোয়েন্দা তথ্য এক করে তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এদিকে 1 মাসের অভিযানে 265টি অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। অস্ত্রের ব্যাপারে নাগরিকদের কাছে আরও তথ্য চেয়েছে পুলিশ। গেল 4 আগস্ট ফেনীর মহিপাল এলাকায় এভাবেই শটগান হাতে দেখা যায় ছাত্রলীগ নেতা ওসমান গনি লিটনকে। ছাত্র আন্দোলন দমাতে একের পর এক গুলি করছেন তিনি। আওয়ামী লীগ পতনের পর রাজধানীর বাড্ডা থেকে লিটনকে গ্রেফতার করে র্যাব। একই দিন ময়মনসিংহে গুলি ছোড়েন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনি। পরে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকেও গ্রেফতার করে র্যাব। এই দুজনের নামেই হত্যা মামলা রয়েছে। এমন আরও অনেক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এসব ভিডিও আর গোয়েন্দা তথ্য মিলিয়ে অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টায় র্যাব। মুখপাত্র জানান, রাজধানীসহ বিভিন্ন স্থানে ঘনবসতিপূর্ণ এলাকায় লুকিয়ে থাকা আসামিদের ধরতে অভিযান চলছে। বিভিন্ন ধরনের ভিডিও যেগুলো সাধারণ ছাত্র জনতার উপর গুলি করছিল সেগুলো কিন্তু আমরা খুঁজে পেয়েছি। এদিকে 47 সদৃশ অস্ত্র তারা ব্যবহার করেছে, পিস্তল, রামদা, এগুলো দিয়ে সাধারণ মানুষের উপরে তারা জখম করেছিল। তাদেরকে আমরা এখন পর্যন্ত প্রায় 10 জনকে ধরতে সক্ষম হয়েছি। এছাড়াও আমাদের গোয়েন্দা নজরদারির আওতায় আরও অনেকে আছেন, 30 থেকে 40 জন আছেন। এদিকে যৌথ অভিযানে এ পর্যন্ত 265টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সদরের দাবি, খোয়া যাওয়া অস্ত্রের 75 ভাগ উদ্ধার করা গেছে। 265টি অস্ত্র এই যৌথ অভিযানের মাধ্যমে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এর ফলে 102টি মামলা হয়েছে এবং 122 জনকে গ্রেফতার করা হয়েছে। 3 ক্যাটাগরি অস্ত্র কিন্তু উদ্ধার করা হচ্ছে বা উদ্ধার হচ্ছে। একটি হচ্ছে কি পুলিশের যে লুণ্ঠিত অস্ত্র ছিল সেই লুণ্ঠিত অস্ত্রের কিছু অংশ এখানে রয়েছে। আবার লাইসেন্স স্থগিত যেগুলো করা ছিল কিন্তু আগ্নেয়াস্ত্র জমা দেয়নি সেই অস্ত্র যেমন রয়েছে। যাদের কাছে এখনও লাইসেন্স করা কিংবা অবৈধ অস্ত্র আছে তাদের ব্যাপারে নাগরিকদের কাছ থেকে জরুরি সেবা নম্বরে তথ্য চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথাও বলছে তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুমিল্লার যশপুর সীমান্তে বিএসএফের গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে।
পরে তার মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয়। সোমবার সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন। বিজিবি জানায় সোমবার সন্ধ্যায় সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। এ সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় বিএসএফ। আজ বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করার কথা রয়েছে। এদিকে পঞ্চগড়ের মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে 5 বাংলাদেশিকে আটক করা হয়েছে জানিয়েছে বিজিবি। শেরপুর ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। 5 দিনে শেরপুর বন্যায় মারা গেছে অন্তত 11 জন। এদিকে ময়মনসিংহের ফুলপুরে নতুন করে 14টি গ্রাম প্লাবিত। সকাল থেকে বৃষ্টি হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা রয়েছে, তবে নেত্রকোনায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। ভোগাই, চেল্লাখালী, মহারশী ও সোমেশ্বরী নদীর পানি কমলেও বাড়ছে ব্রহ্মপুত্র, দশানী, মিগি নদীর পানি। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। পানির বর্তমান এখন একটু কমছে, খুব কাদায় আছে। হঠাৎ করে পানি আসবো এটা কিন্তু আমরা জানি না। বাড়ি করতে পানির দূরত্ব নামছে, এখন আমরা খামু কি? আমার কোনো প্রাণ সামগ্রী এখনো আসে নাই। বন্যা দুর্গত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী। এই 5টি উপজেলার দুর্গম এবং সকল ধরনের কবলিত এলাকায় আমরা ত্রাণ কার্যক্রম এবং রেস্কিউ অপারেশন করছি। প্রতিদিনই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে ড্রাই খাবার এবং রান্না করা খাবার দিচ্ছি। পানি কমায় কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সদর, রাজারহাট, উলিপুর, চিলমারি, রৌমারীর কয়েকটি এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পানি বন্যায় একটা সব কিছু যে ভাঙাই দিয়েছে, বাড়িয়ে যে ভাঙবার লাগছে। ময়মনসিংহের ফুলপুরে নতুন করে 14টি গ্রাম প্লাবিত হয়েছে। 3 উপজেলার 9 ইউনিয়নে এখনো পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ। আমরা খাওয়া দাওয়া নাই, চুলের মধ্যে পানি, পোলাহান নিয়ে অনেক কষ্টে আছি। নেত্রকোনা সদর সহ 5 উপজেলায় এখনো পানিবন্দী প্রায় 1 লাখ মানুষ। দেখা দিয়েছে পানি, খাবার ও গোখাদ্য সংকট। পুকুরে মাছটা গেছে, মানুষের বুড়ি বছরেরও কষ্ট হতেছে। রান্না বাড়া তো মনে হয় যে একবারই ঠুটে বন্ধ, চিরামুড়ি খায়া দিন কাটাইতেছে। ত্রাণ না পাওয়ার অভিযোগ স্বীকার করে প্রশাসন বলছে, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে দ্রুত ত্রাণ পৌঁছানোর চেষ্টা চলছে। গত 2-3 দিন ধরে আমাদের ত্রাণ কার্যক্রম চলছে। কিছু হয়তো অভিযোগ থাকতে পারে, আমরা সেই অভিযোগটি প্রত্যেকটিকে আমলে নিচ্ছি এবং আমরা চেষ্টা করছি আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে সকলের সহায়তায় আমরা আসলে এই দুর্যোগটি মোকাবেলা করার চেষ্টা করছি। নেত্রকোনায় তলিয়ে গেছে 17,500 হেক্টর জমির আমন ও 167 হেক্টর জমির শাকসবজি। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। শুক্রবার দশমী, এর আগের দিন বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি থাকছে। এ বিষয়ে আজই প্রজ্ঞাপন জারি হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তিনি। এদিকে পূজায় নিরাপত্তায় কোনো ঝুঁকি দেখছে না ঢাকা মহানগর পুলিশ। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি দেখতে সকালে ঢাকেশ্বরী মন্দিরে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, একটি পক্ষ সরকারের সঙ্গে সংখ্যালঘুদের দূরত্ব বাড়ানোর ষড়যন্ত্র করছে, তবে এ নিয়ে সরকার সতর্ক। সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এই দাবিগুলো পর্যবেক্ষণ করে আমরা চেষ্টা করেছি যে কী ধরনের পদক্ষেপ নিলে দাবিগুলোর সাথে আমরা কাজ করে যেতে পারি এবং দাবিগুলো অনুযায়ী আমরা সামনের দিনগুলোতে কিভাবে ওনাদের সাথে রাষ্ট্র হিসেবে ওনাদের যে যৌক্তিক দাবিগুলো আছে ওই দাবিগুলোকে কিভাবে মেনে নিতে পারি এবং কিভাবে ওনাদের কমিউনিটির স্বার্থকে রক্ষা করা যায়। যেসব মন্দির ও বাড়িঘরে হামলা হয়েছে তাদের আর্থিকভাবে সহায়তার পাশাপাশি আইনগত সহায়তা দেওয়া হবে। এছাড়া বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ কঠিন চিবরদান অনুষ্ঠান যেন নির্বিঘ্নে করতে পারেন সে ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। আমরা চাইব বাংলাদেশে কোনো উৎসবে যাতে বন্ধ না হয়, সব জনগোষ্ঠীর নিজস্ব উৎসব পালনের, নির্বিঘ্নে আনন্দে উৎসব পালনের অধিকার আছে, সেই অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। এদিকে পূজা ঘিরে ঢাকায় নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে তিনি একথা বলেন। এই যে পূজা অনুষ্ঠান আমরা অত্যন্ত দৃঢ় মনোবল নিয়ে এই যে আমাদের যে উপর যে দায়িত্ব কর্তব্য আছে সেটি পালন করব, এতে কোনো ব্যত্যয় ঘটবে না।
ঢাকার 253টি মণ্ডপ ঘিরে পূজা কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে ডিএমপি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রায় সব মণ্ডপেই শারদীয় দুর্গাপূজার প্রতিমার সাজসজ্জা ও স্থাপনের কাজ শেষ। চলছে শেষ সময়ের মণ্ডপ সজ্জা। বুধবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। দুর্গাপূজায় নিরাপত্তা শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, মণ্ডপে মোতায়েন থাকবে সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন বাহিনী। বছর ঘুরে আবারও সপরিবারে মর্তে পা রাখছেন দেবী দুর্গা। সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে মেতে ওঠার অপেক্ষায় সনাতন ধর্মাবলম্বীরা। 5 দিনের দুর্গা উৎসবের জন্য এরই মধ্যে প্রতিমা তৈরি শেষ। শিল্পীদের রং তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠেছেন দুর্গা। সিলেটে এবার 593টি মণ্ডপে হবে দুর্গাপূজা। উৎসব ঘিরে মণ্ডপে জোরদার করা হয়েছে নিরাপত্তা। প্রত্যেকটি এসএমপির যে থানাগুলো আছে, প্রত্যেক থানায় একজন ম্যাজিস্ট্রেট তদারকির জন্য দিয়েছেন এবং আমরাও পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা মহানগরের শাখার পক্ষ থেকে আমরা একটা মনিটরিং সেল করেছি। চট্টগ্রামের মণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে বিভিন্ন দল। বরিশালে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পূজার যে আনুষ্ঠানিকতা সেটা চলাকালীন সময় আমাদের নিরাপত্তা ব্যবস্থা এবং পূজা পরবর্তী বিসর্জন পরবর্তী যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রোগ্রাম করা হয়েছে। মুন্সিগঞ্জ, ফরিদপুর ও লক্ষ্মীপুরের মণ্ডপে করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। অন্য সম্প্রদায়ের মানুষ ওনারা খোঁজখবর নিচ্ছে। মোটামুটি আমাদের এখানে খুবই সন্তোষজনক। আর আমাদের প্রতিমার কাজ টোটাল কমপ্লিট। 400 পুলিশ মোতায়েন থাকবে, পুলিশ সদস্য। এর পাশাপাশি এখানে আনসার আছে, ভিডিপি আছে, তার পাশাপাশি থাকবে সেনাবাহিনী, র্যাব, তারাও দায়িত্ব পালন করছে। পূজা নির্বিঘ্ন করতে পুলিশ ও আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিতে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। এবার পালকিতে চড়ে আসছেন দেবী দুর্গা, আর বিদায় ঘোড়ায় করে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বিধ্বস্ত নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর ও চাঁদপুরের মণ্ডপগুলোতে নেই উৎসবের আমেজ। তারপরও থেমে নেই প্রস্তুতি। আর্থিক সংকটে ছোট পরিসরে চলছে আয়োজন। গত বছর 5 জেলায় 1431টি মণ্ডপে পূজা হলেও এবার বেশ কয়েকটি কমে দাঁড়িয়েছে 1386টিতে। বন্যার ক্ষত এখনো স্পষ্ট দক্ষিণ পূর্বাঞ্চলের 5 জেলার বিভিন্ন জনপদে। এর মধ্যেও থেমে নেই দুর্গোৎসবের আয়োজন। অর্থনৈতিক সংকটে এবার কুমিল্লায় ভাটা পড়েছে দুর্গাপূজার আয়োজনে। বুড়িচং, লাকসাম, মনোহরগঞ্জ ও 14 গ্রামে এবার 15 মণ্ডপে হচ্ছে না পূজা। আর সাজসজ্জা, আলোকসজ্জা, আর যেটা হতো আগে বড় সড়ো প্যান্ডেল হইতো, এবার এই প্যান্ডেলের আয়োজনটা কমে ফেলছে। পূজাটা হলো রাজস্বিক পূজা এবং এই পূজাতে অনেক টাকা খরচ হয়। এই বন্যার কারণে, ক্ষয়ক্ষতির কারণে কিন্তু পূজাগুলি কমে গেছে। নোয়াখালীতে প্রতি বছর প্রতিমা ও প্যান্ডেলে চাকচিক্য থাকলেও এবার নেই সেই আমেজ। উৎসব আয়োজনের প্রস্তুতিও চলছে ছোট পরিসরে। যে অনেকগুলি মন্দিরে এখনো মন্দিরের সামনে জল আছে, যার কারণে পূজাকে আমরা আনন্দমুখর করতে যাই আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে। আর না হলে আমাদের আর অন্য কোনো সমস্যা নেই। নানা সংকটের মধ্যে এবার ফেনীতেও পূজার আয়োজন অনেকটা নিরানন্দ। যদিও গত বছরের চেয়ে জেলায় 2টি বেশি মণ্ডপে পূজা হচ্ছে। মা জগতের মঙ্গল করুক এবং জগতের মানুষকে শান্তিতে রাখুক, এটাই চাই। কোনো গোলযোগের কোনো আশঙ্কা নাই, আগেও কোনো ছিল না। এখানে আশেপাশে যারা আছে সবাই মোটামুটি আমরা মিলমিশ ভালোই আছে। লক্ষ্মীপুরের রায়পুরের একটি মন্দিরে পানি থাকায় সেখানে হচ্ছে না পূজা। তবে জেলার 78টি মণ্ডপ প্রস্তুত করা হয়েছে পূজার জন্য। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনে সব প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যেন খুব নির্বিঘ্নে, শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে এই শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে পারে। চাঁদপুরে গত বছরের চেয়ে 6টি মণ্ডপে কমেছে দুর্গাপূজা। আয়োজকরা বলছেন, বন্যার কারণে এবারের উৎসব অনেকটাই মলিন হয়ে গেছে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে।
ভারত থেকে 4.5 কোটি পিস ডিম আমদানি হচ্ছে, 7টি প্রতিষ্ঠানকে অনুমতি বাণিজ্য মন্ত্রণালয়ের। এবং সুন্দরবনে বেঙ্গল টাইগারের সংখ্যা 125, 5 বছরে বেড়েছে 11টি, সবশেষ জরিপের তথ্য। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সদর, রাজারহাট, উলিপুর, চিলমারি ও রৌমারীর কয়েকটি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। এ নিয়ে আরও জানবো। কুড়িগ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি আমার সাথে রয়েছেন সহকর্মী আব্দুল খালেক। খালেক, কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাবেন, আর সেই সাথে এখন আসলে হঠাৎ করে এই ভাঙন দেখা দেওয়ার মূল কারণ কি, আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে আসলে ভাঙনের ফলে? আপনি যেমনটি বলছিলেন যে বন্যা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে আমরা কিছুক্ষণ আগেই সর্বশেষ যে পূর্বাভাস পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে আগামী 3 দিন কিন্তু কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কমবে। ফলে যদি উজানে বৃষ্টিপাত না হয় এবং এখানে যেহেতু বৃষ্টিপাত বন্ধ রয়েছে, পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তবে রৌমারী এবং রাজীবপুর উপজেলায় দুটিতে যে পাহাড়ি ঢল এসেছিল এবং সেখানে যে জেঞ্জিরাম নদী চাপিয়ে যে 30টি গ্রাম প্লাবিত হয়েছিল, সেখান থেকে পানি কিন্তু ধীর গতিতে নামছে এবং অনেক রাস্তাঘাট কিন্তু এখনো তলিয়ে রয়েছে এবং বিস্তীর্ণ এলাকার ফসলের ক্ষেতগুলো এখনো তলিয়ে রয়েছে। পাশাপাশি আরও কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলে পানি জমে রয়েছে আমরা দেখতে পেয়েছি এবং সেখানে কৃষকরা ফসল নষ্টের আশঙ্কা করছিলেন। আর আপনি যেটি বলছিলেন যে নদীর ভাঙন কিন্তু গত জুন মাস থেকেই অব্যাহত রয়েছে এবং দফায় দফায় কখনো নদীর পানি বাড়ে, কখনো কমে, এবং বাড়া এবং কমার সঙ্গে সঙ্গে কিন্তু এই ভাঙন প্রবণতা বাড়ে। তো এখন যেহেতু পানি কমছে, এই কারণে নদ নদীর ভাঙন প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে তিস্তা নদীর গতিয়াসাম এবং উলিপুরের বেগমগঞ্জ এবং রৌমারী উপজেলার ঘুঘুমারি বিভিন্ন চরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় নদ নদীর ভাঙন প্রকট হচ্ছে এবং বিভিন্ন যে স্থাপনা রয়েছে, বিশেষ করে বন্যা আশ্রয় কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক, স্কুল, এগুলো কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি ঘরবাড়ি অনেক বিলীন হয়েছে। সরকারি হিসেবে এখন পর্যন্ত প্রায় 650 পরিবার তারা গৃহহীন হয়েছে। তবে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন বেসরকারি সূত্রে এই সংখ্যা কিন্তু 1000 পেরিয়ে গেছে। তো এদের পুনর্বাসনের জন্য আমরা যোগাযোগ করেছিলাম জেলা ত্রাণ এবং পুনর্বাসন কর্মকর্তার সঙ্গে। তিনি জানিয়েছেন যে আপাতত তালিকা তৈরির কাজ চলছে এবং তালিকা তৈরির পরেই এই ভাঙন কবলিত লোকদের কিভাবে পুনর্বাসন করা যায়, বিশেষ করে যাদের জমি নেই তাদেরকে আশ্রয়ণ প্রকল্পে নেওয়া হবে এবং যাদের জমি আছে তাদেরকে ঢেউটিন এবং অর্থ দিয়ে সহায়তার কথা তিনি জানিয়েছেন। কুড়িগ্রামের বন্যার উন্নতি ও নদী ভাঙনের বিস্তারিত জানছিলাম। আবহাওয়া অনুকূলে থাকলে ঝিনাইদহের 6 উপজেলায় আমন উৎপাদন এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষকের। এবার গেলবারের চেয়ে 73 হেক্টর বেশি জমিতে রোপা আমন আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,76,000 মেট্রিক টন, যা গতবারের চেয়ে 4,000 মেট্রিক টন বেশি। মাঠ জুড়ে সারি সারি রোপা আমন, কৃষকের পরিশ্রমের বিনিময়ে গাঢ় সবুজের সমারোহ। অনুকূল আবহাওয়া আর পোকার উপদ্রব দমনে এবার ঝিনাইদহের 6 উপজেলায় কাঙ্ক্ষিত ফলনের আশা চাষিদের। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 1,04,485 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 73 হেক্টর বেশি জমিতে। ধান মোটামুটি ভালো আছে মাঠে আল্লাহর রহমতে, কিন্তু যে কিছু ধান মাঠে পাকিয়ে গেছে, কিছু ফলতেছে, কিছু থোড় হয়েছে। ধানটা ভালোই আছে কিন্তু ওই মাজরা পোকার আমদানি বেশি, এই জন্য আমি পোকা দমনের জন্য ওষুধ দিচ্ছি। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ধান কাটা। এবার BR 48, BR 49, BR 51 সহ বিভিন্ন ধানের আবাদ হয়েছে। গত বছর কাঙ্ক্ষিত দাম পাওয়ায় রোপা আমনে আগ্রহ বাড়ে কৃষকের। আউশ কেটে আমন লাগানো হয়েছে এবং আমন কেটে আবার বড় ধান চাষ করা যাবে। তো এরকম ভাবে ধানটা আমার জমিতে মোটামুটি ফলনশীল ভালোই হচ্ছে। জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঠিক তদারকি এবং পরামর্শের কারণে বর্তমানে মাঠের ফসলের অবস্থা খুবই ভালো। আমরা আশা করছি যে পরিমাণ আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে সেই পরিমাণ লক্ষ্যমাত্রার যে উৎপাদন সেটি আমরা অর্জন করতে সক্ষম হব। গেল বছর জেলায় 1,04,355 হেক্টর জমিতে রোপা আমনে চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারত থেকে 4.5 কোটি পিস ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 7টি প্রতিষ্ঠানকে এসব ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বাণিজ্য শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ডিমের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সাময়িকভাবে এই আমদানির অনুমতি দেওয়া হলো। প্রতিষ্ঠানটি 7টি হলো
মিম এন্টারপ্রাইজ, তাওসিন ট্রেডার্স, সুমন ট্রেডার্স, আলিফ ট্রেডার্স, হিমালয়, প্রাইম কেয়ার বাংলাদেশ ও জামান ট্রেডার্স। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতিদিন প্রায় 4 কোটি পিস ডিমের চাহিদা রয়েছে। আগামী বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। সে সময় দেশের জিডিপি প্রবৃদ্ধির হার 7.1% উন্নতি হতে পারে। বাংলাদেশের উপর HSBC গ্লোবাল রিসার্চের এক প্রতিবেদনে এসব তথ্য জানান গ্লোবাল রিসার্চ এশিয়ার সহপ্রধান ফ্রেডরিক নিউম্যান। মূলত আগামী বছরগুলোতে বাংলাদেশের রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ বাড়ার ফলে এই প্রবৃদ্ধি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রতিবেদনে আরও বলেন, এ সময় আন্তর্জাতিক বাজারের চাহিদার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের গার্মেন্টস শিল্প উন্নতি করবে। তবে মুদ্রাস্ফীতি মোকাবেলা চ্যালেঞ্জিং হবে বলে উদ্বেগ জানান। বলেন, আগামীতে মুদ্রাস্ফীতি বাড়ার ফলে গৃহস্থালী ও ব্যবসার খরচে প্রভাব পড়বে। তারল্য সহায়তা হিসেবে এখন পর্যন্ত 2425 কোটি টাকা ঋণ পেয়েছে দুর্বল ব্যাংকগুলো। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ব্যাংকগুলোতে। প্রয়োজনীয় আমানত তুলতে পারছেন গ্রাহকরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু তারল্য সহায়তা দিলেই হবে না, ব্যাংক খাতের অনিয়ম রোধে বাড়াতে হবে কঠোর নজরদারি। গেল সপ্তাহে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 20,000 টাকা উত্তোলন করতে পারেনি আমানতকারী আশরাফুজ্জামান। তবে চলতি সপ্তাহে তিনি ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পেরেছেন। আমি আসছিলাম গত সপ্তাহে একটু বেশি নেওয়ার জন্য, কিন্তু ওনারা দেয় নাই, 5,000 বলছিল, আমি না নিয়ে চলে গেছিলাম। এই সপ্তাহে আসলে রিকোয়েস্ট করলাম স্যারের কাছে, উনি 20,000 টাকা দিছে আজকে। গেল 1.5 দশকে অনিয়ম, দুর্নীতি ও পাচারের কারণে দুর্বল হয়ে পড়েছে ডজন খানেক ব্যাংক। তারল্য সংকটে ভুগতে থাকা এসব ব্যাংক থেকে আমানতকারীরা নগদ টাকা তুলতে পারছিলেন না। তবে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দুর্বল 4টি ব্যাংক এখন পর্যন্ত 2,425 কোটি টাকা ঋণ সহায়তা পেয়েছে সবল 6টি ব্যাংক থেকে। এতে কিছুটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে দুর্বল ব্যাংকগুলো। ব্যাংক থেকে আমাকে টাকা দিচ্ছে যথেষ্ট পরিমাণ, আমি নিজেও এখন জমা করতেছি, আস্তে আস্তে বিশ্বাস আসতেছে ব্যাংকের উপর। আমাদের 1 লাখ টাকা দিতে আমি তো 15 দিন ধরে ঘুরতেছি 1 লাখ টাকা চেক নিয়ে। আমরা অনেক ভালো গ্রাহকবৃন্দের পেমেন্ট দিতে পারছি। বাংলাদেশ ব্যাংকের বিশাল একটা সহযোগিতা আমাদের কাছে অলরেডি আমরা পেয়েছি। বাংলাদেশ ব্যাংক বলছে দুর্বল ব্যাংকে টাকা উত্তোলনের চেয়ে বেড়েছে জমার পরিমাণ। এতে 11টি দুর্বল ব্যাংকে অতিরিক্ত তারল্য দাঁড়িয়েছে 900 কোটি টাকা। তবে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, শুধু তারল্য সহায়তা দিয়েই ব্যাংকের প্রতি আমানতকারীদের আস্থা ফেরানো সম্ভব নয়। ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। এইটা কিন্তু বাংলাদেশ ব্যাংক আমি আরও কঠিনভাবে, শক্তভাবে এগুলিকে স্টেপস নিতে হবে। যে পারপাসে ফান্ডিংটা করা হচ্ছে, সেই ফান্ডিংটা ঠিক মতো প্রপারলি ইউটিলাইজ হচ্ছে নাকি, প্রপার ইউটিলাইজেশন হচ্ছে নাকি, সেটা দেখার বিষয় আছে। ব্যাংকের পাশাপাশি গ্রাহক আস্থা ফেরাতে সংকটে পড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও তারল্য সহায়তা দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরব আমিরাতের আজমানে গেছেন বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন তিনি। তার অবস্থান জানতে চেয়ে দিল্লি ও আবুধাবিতে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান। তবে তিনি ভারত ছেড়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত কিছু বলেননি তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, যদি আদালত পলাতকদের ফিরিয়ে আনার নির্দেশ দেন সেই উদ্যোগ নেবে সরকার। ইতালির ভিসা প্রত্যাশীদের প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালি যেতে ইচ্ছুকদের জমাকৃত ভিসার মধ্যে 20,000 ভিসা আগামী ডিসেম্বরের মধ্যে ইস্যু করার চেষ্টা করবে দূতাবাস। বিচার বিভাগের ওপর আস্থা ফেরাতে বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনা প্রয়োজন বলে জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বৈঠক শেষে তিনি এই কথা জানান। কমিশন প্রধান জানান, এ বিষয়ে রাজনৈতিক কোনো দলের সঙ্গে আলোচনা হবে না, কারণ সেক্ষেত্রে আলোচনা শেষ হবে না বলে শঙ্কা তার। এ বিষয়ে সরকারের কাছ থেকে এখনো কোনো গাইডলাইন না পেলেও সংস্কারের রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান বিচারপতি শাহ আবু নাইম। এছাড়া মামলা পরবর্তী পদক্ষেপ কিভাবে সহজ করা যায় তা নিয়েও সুপারিশ করবে এই কমিশন। আগামী সোমবার বিচার বিভাগ সংস্কার কমিশনের পরবর্তী বৈঠক হবে। গেল 3 অক্টোবর বিচার বিভাগ সংস্কারের 8 সদস্যের কমিশন গঠন করে সরকার।
বর্তমানে সুন্দরবনে বাঘ রয়েছে ১২৫টি, ৫ বছরে বেড়েছে ১১টি বাঘ। এছাড়া ২১টি নতুন শাবকের ছবি পাওয়া গেছে। সুন্দরবনের তৃতীয় দফা বাঘ শুমারি শেষে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, সুন্দরবনে বাঘ সংরক্ষণের আওতায় ২০২৩ থেকে ১ বছর গণনার কাজ চলে। সাতক্ষীরা, খুলনা, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জকে ৬০৫ গ্রিডে ভাগ করা হয়। সেখানে ১২১০টি ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে এই কার্যক্রম চালানো হয়। ৭,০০০-এর বেশি বাঘের ছবি বিশ্লেষণ করে চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হয়। ২০১৮ সালে এর আগের জরিপে বাঘ ছিল ১১৪টি, আর ২০১৫ সালে ছিল ১০৬টি। উপদেষ্টা আরও জানান, বনের ১০০ বর্গ কিলোমিটার এলাকায় বাঘের ঘনত্ব ২.৬৪ ভাগ বেড়েছে। বনের অর্ধেকের বেশি এলাকা সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। চোরা শিকারি ও বাঘের খাবার, হরিণ, শূকর সহ অন্য প্রাণী রক্ষায় বেশ কিছু প্রকল্প চলছে। ২০২৩-২৪ সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া যায় এবং প্রতি ১০০ বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় ২.৬৪। ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ৯.৬৫% বৃদ্ধি পেয়েছে এবং ২০১৫ সালের তুলনায় বাঘের সংখ্যা ১৭.৯২% বৃদ্ধি পেয়েছে। আমি পরের প্যারাটা একটু পড়ি। আর এই ছিল এখনকার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর এক্স অ্যাকাউন্টে রয়েছে আরও বিস্তারিত খবর।